আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন ডিএমসি উইথ সাবিহা। মেডিকেল অ্যাডমিশনে অনেক স্টুডেন্ট একটা কমন মিস্টেক করে। তারা বায়োলজি কেমিস্ট্রি নিয়ে এত বেশি বিজি হয়ে যায় যে জেনারেল নলেজকে ইগনোর করে। কিন্তু তুমি কি জানো, লাস্ট মোমেন্টে এই জেনারেল নলেজই তোমার মেরিট লিস্টের পজিশন চেঞ্জ করে দিতে পারে। তাই আজ থেকে আমরা স্টার্ট করেছি একটি পাওয়ারফুল সিরিজ, মেডিকেল জেনারেল নলেজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখানে আমি আন্তর্জাতিক বিষয়াবলীর মেডিকেল সিরিজটা আপলোড করব। আর আজকে আমি যে টপিকটা পড়াবো সেটি হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ। আমি তোমাদের একদম ইজি স্টোরি বেসড ওয়েতে এমনভাবে পড়াবো যাতে তোমরা না শুধু এটা মনে রাখতে পারো, বরং এক্সামে কনফিডেন্টলি এটাকে অ্যান্সার করে আসতে পারো। সো যারা সিরিয়াস মেডিকেল অ্যাসপিরেন্ট তারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, বিকজ দিস ইজ গোয়িং টু বি আ গেম চেঞ্জার ফর ইউ। লেটস ডাইভ ইন। ওকে, এবারে আসো, আমি একদম ম্যাপ থেকে তোমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধটা বোঝানোর চেষ্টা করব। সেখানে আমি তোমাদের কিছু গল্পের মাধ্যমে সকল বিষয় সম্পর্কে একটা ধারণা দিব। তোমরা জাস্ট আমার গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং এখানে আমি ম্যাপের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব যে কোনটি আসলে মিত্র শক্তি, কোনটি অক্ষ শক্তি। ঠিক আছে, তোমরা এখন শুধু শুনবা। দেখো, এখানে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি এবং সবুজ এবং লাল কালিতে দেশগুলাকে কিন্তু কিছু স্পেসিফিক দেশকে মার্কিং করা আছে। কেন করা আছে সেটা আমি এখন তোমাদের জানাবো। দেখো, এটা 1914 সালের 28শে জুন একটা ঘটনা। তোমরা এই যে দেখতে পাচ্ছ না একটা দেশ, অস্ট্রিয়া হাঙ্গেরি। এই অস্ট্রিয়ার একজন যুবরাজ ছিলেন যার নাম ছিল ফার্দিনান্দ। তিনি তার স্ত্রীকে নিয়ে এই যে তার নিচে একটা জায়গা আছে না, বসনিয়ার সারায়েভো, এখানে তিনি গিয়েছিলেন, এই শহরটাতে বেড়াতে গিয়েছিলেন। তো ভালো কথা, এই সময় তার পাশে আরেকটি দেশ আছে না, সার্বিয়া। এই দেশের একটা স্বাধীনতাকামী সংগঠন আছে, ব্ল্যাক হ্যান্ড। তাদের ঘাতকগণ কি করে, অনাকাঙ্ক্ষিত ভাবে গিয়ে ওই যুবরাজ এবং তার স্ত্রীকে হামলা করে এবং তাদের মৃত্যুকে নিশ্চিত করে। তারা যখন মারা যায় তখন স্বাভাবিকভাবেই ওই দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, অস্ট্রিয়ার মানুষ, এবং সেখানকার সরকার সার্বিয়াকে বলে যে তাদের যে কিলিং প্রসেসের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অস্ট্রিয়ায় পাঠিয়ে দিতে, যেন তাদের বিচার করতে পারে অস্ট্রিয়া। কিন্তু সার্বিয়া এই জায়গাটায় অস্বীকৃতি জানায়, অর্থাৎ তাদের এই যারা কিলিং প্রসেসের সাথে ছিল তাদেরকে পাঠাতে অস্বীকৃতি জানায়। এই সময়ই অস্ট্রিয়া রেগে গিয়ে সার্বিয়ার উপর একটা যুদ্ধ ঘোষণা করে। তখন দুইটা দেশ যখন আলাদা আলাদা ভাবে দেখা যায় ডিভাইড হয়ে যাচ্ছে, তখন স্বভাবতই আশেপাশের যে দেশগুলা রয়েছে তারা বিভিন্ন দেশকে সাপোর্ট দিতে থাকে, দুইটা দেশের বিভিন্ন সাপোর্টার তৈরি হতে থাকে। এরই মধ্যে কোন কোন দেশ, জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি, এই তিনটা। ইতালিকে যদিও সবুজ কালিতে দেওয়া আছে কারণ এর একটা এক্সেপশন আছে, আমি পরবর্তীতে জানাবো। তো মনে রাখো শুধু এখন যে এই তিনটা, অস্ট্রিয়া, জার্মানি এবং ইতালি, এই তিনটা দেশ কি করে, ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালিয়েন্স নামক একটা শক্তিতে পরিণত হয়। এবং এর পাশে যে দেখতে পাচ্ছ না, ফ্রান্স, এই ফ্রান্স, গ্রেট ব্রিটেন এবং রাশিয়া, এই তিনটি বড় শক্তিধর দেশ, এরা কি করে, এরা মিলে ত্রিশক্তি আঁতাত বা ট্রিপল এন্টেড তৈরি করে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে দুইটা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে এবং তাদের সাপোর্টারও বৃদ্ধি পাচ্ছে। এইভাবেই সাপোর্টার গুলো বৃদ্ধি পেতে পেতে দুইটা অংশে একদম ফুললি ডিভাইড হয়ে যায়। সেটা এই ত্রিশক্তি চুক্তি আমি যেটা বললাম, এই তিনটা রাষ্ট্র, এই তিনটা মিলে হয় সেন্ট্রাল পাওয়ার্স বা অক্ষ শক্তি, এবং রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন, এই তিনটা দেশ যে ত্রিশক্তি আঁতাত ছিল তারা হয় মিত্র শক্তিতে। এবং পরবর্তীতে আরো দেশগুলা এদের সাপোর্ট দিতে দিতে অনেক সাপোর্টার, অক্ষ শক্তিতেও অনেকগুলো দেশ, মিত্র শক্তিতেও অনেকগুলো দেশ কিন্তু তৈরি হয়ে যায়। এবং আলটিমেটলি আমাদের প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটেই মূলত প্রথম বিশ্বযুদ্ধটা স্টার্ট হয়ে যায়। এখন আসো বই থেকে তোমাদের দেখাই যে আমি এতক্ষণ যে গল্পটা তোমাদের বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ আসলে কেন হয়েছিল, এত বড় যুদ্ধটা, সেটাই এখানে লেখা আছে। আর তারপরে দেখো সেন্ট্রাল পাওয়ার্স এবং মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ার্স, এখানে কিন্তু
আমি তোমাদের ম্যাপ থেকে একদম দেখিয়ে দিলাম যে কারা কারা আসলে অক্ষ শক্তিতে ছিল। এখন দেখো, আমি দেখালাম অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, প্রুশিয়া সাম্রাজ্য মানেই জার্মানি, অটোমান সাম্রাজ্য মানেই তুর্কি, বুলগেরিয়া, আজারবাইজান, ফিনল্যান্ড, লিথুনিয়া, এরা সবই কিন্তু অক্ষ শক্তিতে ছিল। এবং জার সাম্রাজ্য মানে রাশিয়া, ফ্রান্স, ব্রিটিশ, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, মন্টিনিগ্রো এবং চীনও পরবর্তীতে এদের সমর্থন করে। এখন তোমরা কিন্তু এই সাপোর্টার গুলোকে দেখলেই বুঝতে পারবা যে আসলেই কাদের এখানে জয়লাভ করার কথা। তোমরা হয়তো অনুধাবন করতে পেরেছো যে আসলেই সবচেয়ে শক্তিধর দেশগুলা মিত্র শক্তিতে যুক্ত হয়েছিল। তাহলে অবশ্যই মিত্র শক্তিটা জয়লাভ করবে, এবং সেটাই হয়েছিল, মিত্র শক্তি জয়লাভ করেছিল। এখন এখানে একটা সুন্দর ডক্ট্রিন আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে মনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিনটা কি? এত বড় একটা যুদ্ধর যখন দামামা বাজে, তখন আমেরিকার মানুষ চিন্তা করে যে আমাদের ওপর ইউরোপের আর কোনো হস্তক্ষেপ থাকবে না, ইউরোপের কোনো দেশ আমাদের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এবং আমরাও ইউরোপের দেশের ওপর কোনো হস্তক্ষেপ করব না। এর জন্য তারা একটা মনরো ডক্ট্রিনে সাইন করে। এটা সম্পর্কে আমি বিস্তারিত আরেকটু পরে জানাবো। এখন আসো, প্রথম বিশ্বযুদ্ধটা যে হলো, এটার কিন্তু আমাদের কিছু দেশ এবং সেই দেশগুলা যে সরকার প্রধান, এত বড় একটা যুদ্ধ হলো, আমাদের তো অবশ্যই জানতে হবে যে সেই দেশগুলার হচ্ছে মোড়ল কারা ছিল। তো সেই দিক থেকেই আমাদের মূলত এই চারটা, প্রথম যে চারটা দেশ দেখছো না, এই চারটা দেশের জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এই চারটা দেশের সরকার প্রধানকে বলা হতো বিগ ফোর। তারা সব থেকে বেশি প্রভাব ফেলেছিল এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। তারা কারা? ব্রিটেনের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইতালির প্রধানমন্ত্রী। এখন এই নামগুলা দেখবা অনেকটা কাজখোট্টা লাগবে পড়তে গেলে। লয়েড জর্জ, জর্জ ক্লেমেন্সো, উড্রো উইলসন, ভিক্টোরিয়া অরল্যান্ডো। এবং এই বিগ ফোর থেকেই আমাদের কোয়েশ্চেন কিন্তু অ্যাডমিশন টেস্টে এসে যায়। কেমন কোয়েশ্চেন হয় যে নিচের কোন ব্যক্তি বিগ ফোর এর অংশ ছিলেন না, তখন আমাদের অ্যান্সার করা কিন্তু মুশকিল হয়। তার জন্য আমি যে ট্রিক্সটা ফলো করতাম সেটা হচ্ছে, আমি এটা মনে রাখতাম এইভাবে: উইলসন লাভস কোল্ড অরেঞ্জ। উইলসন, এখানে উইলসন হচ্ছে উইড্রো উইলসন, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। লাভসতে হচ্ছে লতে আমরা মনে রাখবো লয়েড জর্জ, যিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। কোল্ড, কোল্ডতে হচ্ছে ক্লেমেন্স, সিতে কোল্ড, সিতে ক্লেমেন্স, তিনি ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। এবং অরেঞ্জের ওতে অরল্যান্ডো, যিনি ছিলেন ইতালির প্রধানমন্ত্রী। তাহলে উইলসন লাভস কোল্ড অরেঞ্জ, উইলসন ভালোবাসে ঠান্ডা কমলা। এইটা দিয়েই আমরা কিন্তু খুব সুন্দরভাবে বিগ ফোর এর নামগুলো কিন্তু জানতে পারি। এখন কথা হচ্ছে বাকিগুলোর নাম কিভাবে আমরা পড়বো। বাকিগুলোর নাম পড়ার জন্য আমাদের এভাবে একটু মনে রাখলেই হবে। ওগুলা অত বেশি ইম্পর্টেন্ট না, বেশিরভাগ পরীক্ষায় আসতে দেখা যায় না, খুব কম। যে জাপানের যিনি মিকাডো ছিলেন তিনি হচ্ছেন জুসোহিতো। তারপরে রাশিয়ার যিনি জার, রাশিয়ার মূলত প্রধানকে জার বলা হতো, জার ছিলেন নিকোলাস, দ্বিতীয় নিকোলাস। এটা আমরা কিভাবে মনে রাখবো? জানি দিয়ে, যে জার ছিলেন নিকোলাস। এরপর জার্মানের বলা হতো প্রধানকে কাইজার, কাইজার উইলিয়াম মানে কাই উই। এবং জার্মানের চ্যান্সেলর বলা হতো, সেটা হচ্ছে থিওবাল্ড ভন বেনথাম হলোইক। ঠিক আছে, এই দুইটা কিন্তু অক্ষ শক্তির ছিল। তাহলে আমরা এইভাবে যদি 2-3 বার পড়ি, দেখা যাবে যে এটা কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে। এখন আমি এই যুদ্ধর যে পুরো একদম প্রেক্ষাপট উল্লেখ করলাম, আমি কিন্তু এই এখনো উল্লেখ করি নাই যে কখন আনুষ্ঠানিকভাবে আমাদের এই যুদ্ধটা আসলে শুরু হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল। আমি এবার তোমাদের এই যুদ্ধের মধ্যে আস্তে আস্তে নিয়ে যাই। প্রথম বিশ্বযুদ্ধ, এটা হচ্ছে 28শে জুলাই, মানে আমি প্রথমে যখন প্রেক্ষাপট বর্ণনা করেছিলাম তখন বলেছিলাম 1914 সালের 28শে জুন থেকে শুরু হয়েছিল। তার 1 মাস পর 28শে জুলাইতে মূলত প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়। তারপর এখন বলতে পারো যে তাহলে এত বড় একটা যুদ্ধ শেষ হলো কিভাবে। এই শেষটাও আমি তোমাদের একটু ম্যাপ থেকে দেখাবো যে আসলে কিভাবে এই যুদ্ধটা শেষ হলো। দেখো, এখানে আমরা দেখেছিলাম না, দেখো জার্মানির চারপাশে সবুজ, মানে কি এক পাশে ফ্রান্স, এক পাশে ব্রিটেন, এক পাশে রাশিয়া, মানে ওর 3 দিক থেকেই কিন্তু মিত্র শক্তিটা ঘিরে ফেলেছিল। কাজেই ওকে যখন চাপ প্রয়োগ করা হয় জার্মানিকে এবং অস্ট্রিয়াকে চারদিক থেকে, তখন কিন্তু কোণঠাসা হয়ে পড়ে এবং শেষমেশ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এবং আমরা সেটাই দেখেছি। এখানে দেখো যে যখন ব্রিটেন এবং একদিকে হচ্ছে ফ্রান্সের চাপে কোণঠাসা হয়ে পড়ে জার্মানি, তখন 1918 সালে এসে
সে হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিতে সে পালিয়ে যায় হল্যান্ডে, এবং আরেকজন যে হয় ফ্রেডরিক অ্যাবট, তিনি এসে হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন, এবং তারই ধারাবাহিকতায় 1918 সালের 11ই নভেম্বর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামক ভয়ঙ্কর একটি যুদ্ধের সমাপ্তি হয়। তাহলে আমাদের এই দুইটা সাল কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের জানতে হবে যে কখন শুরু হয় এবং কখন শেষ হয়। কারণ দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন এসে গেছে যে প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধটা কখন সমাপ্ত হয় এবং এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কখন শুরু হয় বা শেষ হয়, আমরা কিন্তু এই সালগুলা থেকে মূলত পরবর্তীতে জানতে পারবো। এখন দেখো, প্রথম বিশ্বযুদ্ধটা 28শে জুলাই 1914 এবং শেষ হয় হচ্ছে 1918 সালের 11ই নভেম্বর। এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, যে আমি বললাম যে বিজয়ী হবে মিত্রশক্তি, লিগ অফ নেশনস গঠিত হবে এরই পরিপ্রেক্ষিতে, এটা আমি পরবর্তীতে জানাবো যে কিভাবে গঠিত হলে। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যে ভার্সাই চুক্তির মাধ্যমে মূলত এই প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়। কোন ভার্সাই চুক্তি? এটা হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। কেন এর নাম ভার্সাই চুক্তি? কারণ ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। কত সালে? 1919 সালের 28শে জুন। দেখো, এই পড়াটার মধ্যে কিন্তু আমরা 28 জুন 28শে জুলাই কিন্তু অনেকবার পেলাম, অর্থাৎ ইন্টারকানেক্টেড একটা আরেকটার সাথে। আচ্ছা, তাহলে এই যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমি আলাদা বক্স করে দিয়েছি, এই বক্সটা কিন্তু অবশ্যই একবার পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যেতে হবে, বা এটা কিন্তু আয়ত্তে রাখতে হবে। এরপর আসো আরো কিছু কথাবার্তা, যে এত বড় একটা যুদ্ধ হলো, তো এর পরবর্তীতে আমাদের পুরো বিশ্বের ওপর বা দেশগুলোর ওপর কি ধরনের প্রভাব পড়েছিল, এরই ফলাফলটা আমরা জানবো। দেখো, পিস ডিক্রি, পিস মানে হচ্ছে শান্তি। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, যার নাম আমরা বেশিরভাগ মানুষই শুনে এসেছি, রাশিয়ার একজন বিখ্যাত নেতা ছিলেন যিনি, তিনি মূলত দেখলেন যে এত বড় যুদ্ধের কারণে আমাদের তো রাশিয়া দেশের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি, সামাজিক সব দিক থেকে। তখন তিনি চিন্তা করলেন যে না, এত আর যুদ্ধের মধ্যে আমাদের থাকা উচিত না, তাহলে আমাদের দেশটা অনেক বিধ্বস্ত বা অনেক অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে। তখন তিনি এক কৃষক সম্মেলনে প্রস্তাব করলেন যে রাশিয়ার নামটা অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রত্যাহার করতে হবে, এবং পরবর্তীতে তার কথাটাই হয়, এবং 1917 সালের অক্টোবর মাসে কিন্তু রাশিয়া তার নামটা প্রত্যাহার করে নেয় এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে। এরপর আসো বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণাটা এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন জানো? কারণ আমরা যে এখন বলি যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এখানে যে ইসরায়েলটা প্রভাব ফেলছে বর্তমানে, সেই ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু প্রতিষ্ঠিতই হয়েছিল এই বেলফোর ঘোষণার মাধ্যমে। বেলফোর ঘোষণার প্রেক্ষাপটেই হচ্ছে 31 বছর পর 48 সালে এই ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। এখন এই বেলফোর ঘোষণাটা কি? এটা ব্রিটিশ পররাষ্ট্র সচিব যে ছিলেন, তার নাম ছিল হচ্ছে আর্থার বেলফোর। আর্থার বেলফোর ইহুদি যাজক রথচাইল্ডকে উদ্দেশ্য করে একটা মেসেজ বা চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিটাই মূলত পরবর্তীতে তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে বেলফোর ঘোষণা। এই চিঠিটার মেইন কথাই ছিল যে হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্টস ভিউ উইথ ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ আ ন্যাশনাল হোম ফর দ্য জিউইশ পিপল। জিউইশ পিপল মানে হচ্ছে ইহুদি জনগোষ্ঠীর জন্য প্যালেস্টাইনে একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এবং তার কথাটাই পরবর্তীতে শোনা হয়, এবং এই ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু প্রতিষ্ঠা লাভ করে। এবং এটা বিসিএস এবং ঢাকা ইউনিভার্সিটির দুইটাতেই এসেছে, কবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় বা কোন ঘোষণার প্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর আসো 14 দফা, শেব্রো চুক্তি, জাতিপুঞ্জ গঠন। 14 দফাটা মূলত ছিল যখন ব্রিটিশ প্রধান প্রেসিডেন্ট উইড্রো উইলসন দেখলেন যে তাদের অবস্থা অর্থনীতিও অনেকটা ভঙ্গুর হয়ে গেছে, তখন তিনি দেখলেন যে এরকম বিশ্বযুদ্ধ আর পৃথিবীতে যেন না হয়, এজন্য তিনি 14 দফা উত্থাপন করেছিলেন। 14 দফার প্রথম দফায় এরকম ছিল যে আমাদের একটা আদর্শ কূটনীতি করতে হবে যেন আর কোনো এরকম যুদ্ধের সম্মুখীন আমাদের না হতে হয়, এবং 14তম দফাটা ছিল যে আমরা এমন একটা সংগঠন গঠন করব যে সংগঠন পরবর্তীতে এই যুদ্ধ বিবাদ আর হতেই দেবে না, এবং সেই সংগঠনটাই ছিল হচ্ছে জাতিপুঞ্জ, যেটা 1920 সালে জন্ম লাভ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে পন্থাটা বা যে শপথটা নিয়ে এই জাতিপুঞ্জ গঠন হয়েছিল, সেই শপথটার কোনোটাই আসলে আমরা বাস্তবায়ন হতে দেখি নাই পরবর্তীতে। এই জন্যই আরেকটা ধ্বংসাত্মক যুদ্ধের সম্মুখীন আমাদের বিশ্বকে হতে হয়েছিল, এবং সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার পরবর্তীতে মূলত জাতিসংঘ গঠিত হয়েছে।
তো বর্তমানে এখনো অনেক যুদ্ধ বিবাদ এবং ইরান ইসরায়েল ফিলিস্তিন বিভিন্ন যুদ্ধ সংঘাত লেগেই আছে। উম, তো আমি এর জন্য এই যুদ্ধ সংগঠনের প্রেক্ষাপট থেকেই মূলত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুটো টপিককে বাছাই করেছি তোমাদের জিকের জন্য ইম্পর্টেন্টের বিবেচনায়। আমি এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কেও আলোচনা করব এবং তারই সাথে সাথে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে সকল ইন্টারন্যাশনাল টপিক গুলো লাগবে আন্তর্জাতিক এবং বাংলাদেশ, আমি প্রত্যেকটা টপিকের ক্লাস প্লেলিস্ট আকারে আপলোড করব আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম মিশন ডিএমসি উইথ সাবিহা, যেখানে আমি এখন পর্যন্ত অনেকগুলো ক্লাস ভিডিও আপলোড করে গেছি এবং এই জেনারেল নলেজের ওপর একটা সুন্দর সিরিজ দেওয়ার পরিকল্পনা আমার আছে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার নিজস্ব ফেসবুক পেজ মিশন ডিএমসি উইথ সাবিহা সেখানে ফলো দিয়ে রাখবা, কারণ আমি আমার যে ক্লাস তার পিডিএফ নোটগুলো এখানে দিয়ে রাখি এবং কুইজ সহ আমি সেখানে সকলের সমস্যাগুলোর শুনে তার গাইডলাইন ভিডিও প্রদান করে থাকি। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের এই স্বপ্ন পূরণে পাশে থাকতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলকে ফলো করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।